চোরকে চুরি করতে বলে গৃহস্থকে তালা দিতে বলার একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকে সবাই জানি। এখন হাইকোর্ট চত্বরে বসে এই বৃষ্টির সন্ধ্যায় কেন এই কথা বলছি? নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী, সাংসদ, যার পরিচয়ের কোনো প্রয়োজন নেই, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং আবারও একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। স্যার, আজকে আমরা যতদূর জানতে পারছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন না, রাজ্য সরকার সরাসরি টেন্টেডদের, মানে যারা ঘোষিত অযোগ্য, আমি বলবো না দুর্নীতিগ্রস্ত, আপনার কথা অনুযায়ী একদম চিহ্নিত দুর্নীতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে সওয়াল করলেন, বললেন যে তাদের পরীক্ষায় বসতে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে কোনো বাধা নেই। কেন স্যার? না, এটা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী হিসেবে তিনি বলেছেন, তিনি তো ব্যক্তিগতভাবে বলেননি। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা সরাসরিভাবে যারা দুর্নীতিগ্রস্ত তাদের পক্ষে সওয়াল করলেন, কারণ এটা তাদের করতে হবে, এছাড়া তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। সেই জন্যেই এই সওয়াল তারা করেছেন। তারা ভেবেছিলেন যে এই সরাসরিভাবে দুর্নীতিগ্রস্তদের যদি বাঁচিয়ে দেওয়া যায়, নতুন চাকরি পরীক্ষা নিয়োগের মাধ্যমে, সেখানে একটা কৌশল করে, অনেক কৌশল করেছেন, সবটাই আজকে কোর্ট সব কিছুর ভেতরে ঢোকেননি, কিন্তু অন্ততপক্ষে যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তারা যে পরীক্ষায় বসতে পারবেন না এটা নির্দিষ্ট করে দিয়েছেন সরকারের পক্ষ থেকে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারাও এটা স্পষ্ট করে দিয়েছেন যে তারা এই দুর্নীতিবাজদের পক্ষেই থাকবেন। স্যার, আমার প্রশ্নটা, এখন প্রত্যেকটা পোর্টালে বা প্রত্যেকটা বড় মেইন স্ট্রিম মিডিয়া, ইউটিউবে প্রত্যেকে এই খবর দেখে ফেলেছেন। আমার নতুন করে চর্বিত চর্বণের কোনো ইচ্ছা নেই। ঠিক এই জায়গায় আমি রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আসতে চাইব। টেন্টেড কথার অর্থ হলো কলঙ্কিত, একদম স্পেসিফিক্যালি মেনশনড অ্যাজ টেন্টেড, যারা একদম কলঙ্কিত দুর্নীতিগ্রস্ত, তাদের হয়ে দাঁড়ানোর রাজনৈতিক দল যারা সরকার চালান তাদের তো চক্ষু লজ্জার একটা ভয় থাকে। না, এটা চক্ষু লজ্জা কেন? কারণ এরা তো মনে করে দুর্নীতিটাই হচ্ছে এদের স্বাভাবিক প্রক্রিয়া। এই দলটার জন্ম হয়েছিল, আপনারা বিশ্লেষণ করে দেখবেন, এটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। স্বভাবতই তারা মনে করেন যে এই সমাজে দুর্নীতি করাটা কোনো অপরাধজনক নয়, লজ্জাজনক নয়, তাই তারা এসব করতে আদৌ দ্বিধাগ্রস্ত নন। স্যার, বিভিন্ন জায়গায় আমরা একটা পোস্টার দেখতে পাই যে যত দুর্নীতি হোক, যাই হোক, যে যাই বলুক, জিতবো তো আমরাই। এবং আমার মনে পড়ে যে আমরা প্রশ্ন করেছি কয়েকজনকে, অন্যান্য সিনিয়র সাংবাদিকরাও করেছেন, যে যত দুর্নীতি তত ভোট। মানে মানুষও কি কোথাও কি এই ব্যাপারটাকে একটা বৈধতা দিয়ে ফেলছেন? না, এটা খুব ভুল করছেন। মানুষ কখনো দুর্নীতিকে বৈধতা দেয় না। মানুষ কখনো কখনো বিভ্রান্ত হয়, কখনো কখনো আতঙ্কিত হয়, কখনো কখনো নিরাপত্তাহীনতায় ভোগে। এই সব কিছুর যখন একটা সমন্বয় হয় তখন মানুষ সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন, কিন্তু মানুষ সেটাকে মেনে নেন না। আমি আজকে সকালেই শেষ করলাম, গতকাল পড়ছিলাম হরিশচন্দ্র মুখার্জির জীবনী নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, এই হিন্দু পেট্রিয়টের যিনি সাংবাদিক ছিলেন, কত যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছেন। সবাই যখন ব্রিটিশ সরকারের একটা তামেদারি করছেন, সবাই ব্রিটিশ সরকারের উমেদারি করছেন, তখন লোন কণ্ঠ হরিশ কিন্তু বিরোধিতা করেছিলেন। তো ইতিহাস কি প্রমাণ করলো, ভবিষ্যৎ কি প্রমাণ করলো যে হরিশই ঠিক ছিলেন? সেই জন্যেই সবাই একদিকে যাচ্ছেন বলেই মনে নেওয়া যে সেটাই ঠিক, তাহলে তো সমাজের পরিবর্তন হতো না। তাহলে তো বিদ্যাসাগর, রামমোহনকে কেউ মনেই রাখতেন না। তাদের মনে রেখেছেন এই জন্যেই যে তারা কিন্তু স্রোতের বিরুদ্ধে গিয়ে একটা ন্যায়ের পক্ষে লড়াই করেছেন। আজকে পরিস্থিতি অনেকটা ওই রকম মনে হচ্ছে। সবাই কি তাদের দুর্নীতিকে মেনে নিচ্ছেন? না, মেনে নেন। স্যার, বিদ্যাসাগর রামমোহনের প্রশ্ন আপনি যখন তুলেন, আপনার সোশ্যাল মিডিয়া, আপনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তার কভার ফটোর জায়গায় বিদ্যাসাগরের একটি বিদ্যাসাগর মহাশয়ের ছবি আছে। তো আপনার আজকে ভাবতে খারাপ লাগে না? আপনি কি করে বলছেন বিদ্যাসাগরকে মানুষ মনে রেখেছে? মনে তো রেখেছে, একটি নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তী, বিদ্যাসাগর জয়ন্তী ইত্যাদি হয়, কিন্তু যখন বিদ্যাসাগর মূর্তি ভাঙচুর হয় ছাত্র রাজনীতির নামে, তখন আপনার মনে হয় বাঙালি বিদ্যাসাগরকে মনে রেখেছে? সত্যি মনে হয় যে তার বিরুদ্ধে প্রতিবাদটা যখন জোরালো হয়, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙেন, লেনিনের মূর্তি ভাঙেন, গান্ধীর মূর্তি ভাঙেন, বুদ্ধ মূর্তি ভেঙেছেন, বুদ্ধ মূর্তি ভাঙেন, এরা তো প্রকৃতপক্ষে চান যে সমাজটা অন্ধকারমূলক চিন্তাভাবনার মধ্য দিয়ে পরিচালিত হোক। এরা সমাজটাকে কিন্তু অনেক বেশি উন্মুক্ত করতে, সমাজে একটা মুক্ত বাতাস বয়ে যাক, সেটা তারা চান না। তারা চান দরজা জানলা বন্ধ করে রাখতে। অর্থাৎ তাদের দিয়ে তো সমাজ কখনো নির্ধারিত হয় না।
সমাজ নির্ধারিত হয় কিন্তু নতুন চিন্তা, নতুন ভাবনা, যা প্রচলিত প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই ভাবনা যখন প্রতিষ্ঠিত হয় তখনই সমাজ এগোয়, কারণ সমাজ তো এগোতো না। স্যার, দরজা জানলা বিষয়ের একটা প্রসঙ্গে অবশ্যই আসবো, সাউথ কলকাতা ল কলেজ নিয়ে কসবার গঠন নিয়ে অবশ্যই আসবো, আপনার কাছে এই প্রসঙ্গে আমাকে আনতেই হবে। কিন্তু তার আগে আমার একটা শেষ জিজ্ঞাসা, যেটা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম আমি যদি নাও বা করি, আপনি সেক্ষেত্রে স্বচ্ছন্দ নন কোনো আইনজীবীর নাম করতে বা বিচারপতির নাম করতে। আমি যদি বলি এসএসসির আইনজীবী বা রাজ্য সরকারের আইনজীবী, তার মোশন ছিল যে টেন্টেডদের পরীক্ষায় বসতে দিতে হবে। সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেখানে কি এই কোনো প্রভিশন ছিল যে টেন্টেডদের বসতে দিতে হবে? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তারা কোনো পরীক্ষায় বসতে পারবে। হ্যাঁ, তারপরে কেন, মানে সেটা ওরা ব্যাখ্যা করার চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করতেই হবে। তো সেটা কন্টেম্প্ট অফ কোর্ট, তাহলে কন্টেম্প্ট কোর্ট হয়, আবার সব অমান্যতা এই কন্টেম্প্ট নাও হতে পারে। কন্টেম্প্ট একটা নির্দিষ্ট আইন, আচ্ছা, সেখানে যদি খুব পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে কোনো আদেশকে অমান্য করা হয় সেটা কন্টেম্প্ট হতে পারে, সেটা কন্টেম্প্টের জন্য রয়েছে। কিন্তু এই সুযোগ নিয়ে একটা অন্য নতুন ব্যবস্থা তৈরি করা, যেমন এই নতুন পরীক্ষার সুযোগ নিয়ে বলে আমরা তো পরীক্ষা করছি, অনেক যুক্তি অপযুক্তি খাড়া করা যায়। সেই জন্যেই আমাদের বিচার বিশ্লেষণ করতে হয়। ওদের কাছে নির্দেশ ছিল যে আপনারা যে করেই হোক টেন্টেডদের বাঁচান, অর্থাৎ আমরা তো টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছি, এখন যদি তাদের আমরা কোনো রকম সুরাহা না দিতে পারি তাহলে তো মুশকিল। যেমন চেষ্টা করেছিলেন তাদের ভাতা দেওয়ার, যেটা আদালত সরাসরি স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন। সুতরাং এই পরিস্থিতিতে রাজ্য সরকার বা এসএসসি বা তাদের যারা সহযোগী শক্তি, তাদের আপ্রাণ চেষ্টা হবে দুর্নীতিকে টিকিয়ে রাখার, সেই চেষ্টাই তারা করেছেন। স্যার, মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আজকে রায় দিলেন যে আমরা যদি খুব ভুল না করি, ভুল করলে স্যার কাইন্ডলি আপনি সংশোধন করে দেবেন, যে টেন্টেডরা দে উইল নট ফিট ফর দে আর নট ফিট ফর এক্সামিনেশন, বুঝতে পারবেন। তাহলে তো সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে আর্গুকে তারা নাকচ করলেন। এসএসসি বা রাজ্য সরকারের অবস্থানকে কলকাতা হাইকোর্ট মান্যতা দিলেন না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একদম প্রথম দিকে স্যার আপনার মনে থাকবে, আমি যখন আপনার প্রথম ইন্টারভিউ করেছিলাম এই রায় বেরোনোর পরে, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আদালত বলছেন দিস ইজ টু শর্ট আ পিরিয়ড টু কন্ডাক্ট এন এক্সামিনেশন, 3 মাসের মধ্যে করাটা সম্ভব না। আপনি বলেছিলেন যে করা সম্ভব না আগেই কেন বলছো, তোমরা শুরু করার চেষ্টাটা করো, তারপর বেশি কিছু সময় লাগতে পারে। এখন 31শে ডিসেম্বর আস্তে আস্তে এগিয়ে আসছে, তার মধ্যে কি সত্যি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা সম্ভব? এই নিয়োগ প্রক্রিয়া যদি সৎ এবং স্বচ্ছভাবে তারা করতে চাইতেন তাহলে সম্ভব ছিল, কিন্তু তারা প্রথম থেকেই চেয়েছেন নিয়োগ প্রক্রিয়াটাকে এমন একটা গন্ডগোল বাঁধিয়ে রাখো যাতে আমাদের নিয়োগ করতে না হয়। আমার স্পষ্ট অভিমত, এই রাজ্য সরকার কোনো স্থায়ী নিয়োগ করার মতো অবস্থায় নেই, তারা কোনো স্থায়ী নিয়োগ করবেন না। রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা বড়ই করুণ, ভাণ্ডার শূন্য, নাচ গান খেলা মেলা বিজ্ঞাপন পুজো ইত্যাদি করে সরকার তার রাজস্বকে প্রায় নিঃস্ব করে দিয়েছেন। এখন সরকারটা টিকে আছে দেনার উপর, আমাদের সকলকে ঋণগ্রস্ত করে দিয়েছেন। সেই সরকার কখনো স্থায়ী নিয়োগের দায়ভার নিতে পারে না। স্যার, এখানে আপনাকে একটু ডিফার করি, কারণ এখানে আর এবারে একটু আগে পুজো হচ্ছে, সেপ্টেম্বর মাসেই দুর্গা পুজো, তো এখানে তো রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করবেন ক্লাবগুলোকে অনুদান দিতে, তাহলে টাকা ধার করবেন, ধার করছেন তো, মানে ঋণংকৃত্যে ঘৃতং পিবেত, ধার করে রাজ্যটাকে একেবারে কি বলবো নিঃস্ব করে দিচ্ছেন, অন্য শব্দ ব্যবহার করলাম না, এবং আমাদের ঘাড়ের উপর দেনা চাপিয়ে দিচ্ছেন। এইটা মানুষকে বুঝতে হবে, এই দেনাটা কিন্তু আমাদেরই শোধ করতে হবে। যারা আজকে বিভিন্ন শ্রী প্রকল্প পেয়ে উল্লসিত হচ্ছেন, জানবেন তাদের ঘাড়ে দেনা চাপছে, দেনাটা তাদেরই শোধ করতে হবে। স্যার, গতকালও আপনার সঙ্গে আমি কথা বলেছি এবং আজকেও বলতে বাধ্য আমি, কারণ আপনার কন্যা তুল্যই হবে, আমারও ছোট বোনের মতোই সে ছাত্র রাজনীতি করতে এবং উল্কার গতিতে উত্থান, বামপন্থী ছাত্র যুব আন্দোলনের নেত্রী মীনাক্ষী দীক্ষিতা ইত্যাদির সঙ্গে তুলনা করা শুরু হয়েছিল। আমি রাজন্না হালদারের কথা বলছি, তিনি প্র্যাকটিক্যালি একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, ভাইরাল হয়েছে, তিনি প্র্যাকটিক্যালি হাউ হাউ করে কাঁদলেন। তার বক্তব্য হচ্ছে যে ফিরহাদ হাকিমের কন্যা বা অতীন ঘোষের কন্যা, তার যে নোট ছবি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তিনি দাবি করেছেন তৃণমূলের ছাত্র নেতাদের হাতে, সেটা আগেই তিনি কেন বলেননি? এটা কোনো যুক্তি হলো, আগে কেন বলেননি? দেখুন, আমার তার থেকেও বড় প্রশ্ন, আমার খুব নিজের কাছে অবাক লাগে কি করে শিক্ষিত ছেলে মেয়েরা তারা তৃণমূল বা বিজেপির মতো দলে অংশগ্রহণ করতে পারে। তাদের বোঝা উচিত তো এই দলগুলোর অতীত ইতিহাস কি, কোন আদর্শের উপর দাঁড়িয়ে এই সমস্ত দল তৈরি হয়েছে। এটা যদি শিক্ষিত সম্প্রদায় চিন্তাভাবনা না করেন তাহলে কে করবে? এবং তিনি উত্তেজনায় বলুন বা প্রচারের মোহে ভারাক্রান্ত হয়ে গিয়ে বলুন, তিনি
তৃণমূল নেতাদের কথায় ওঠাবসা করেছেন, আজকে তিনি লাঞ্ছিতা হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং তার অপমানটা আরও বৃদ্ধি পাচ্ছে যে এখনও কিছু লোক লিঙ্গ নির্বিশেষে তাকেই অভিযুক্ত, তাকেই অভিযুক্ত করছে। এটা থেকেও অন্যান্য যারা এখনো তৃণমূল করেন, একটু শিক্ষার সঙ্গে যোগ আছে, তাদের ভাবনার চিন্তার সময় এসেছে। স্যার, আরেকটি প্রশ্ন আমি করবো যে শান্তনু সেন রিলিফ পেলেন, আপনি আগেই বলেছিলেন যে এটা হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ারই কথা, কারণ এফআরসিপি গ্লাসগো এই ডিগ্রি এটা উনি 2019 সালে পেয়েছেন এবং তার আগে ওনার যে বৈধ রেডিওলজিস্টের ডিগ্রি ছিল। তো হঠাৎ করে এটাও কি একটা ওই গৃহস্থকে তালা দিতে বলে চোরকে চুরি করতে বলার পরিকল্পনা? এটা হচ্ছে 203-এর ঝগড়া। 203-এর ঝগড়া এ নিয়ে আপনারা কেন মাথা গালাচ্ছেন জানি না। সতীন কেন হবে? শান্তনু সেনের সঙ্গে তো তৃণমূলের একসঙ্গে ঘর করার সম্পর্ক ছিল। হ্যাঁ, 203 একবারেতেই তো 203 থাকে। আচ্ছা, এখন ওদের ডাক্তারদের নেতাদের মধ্যে আচ্ছা কে মেডিকেল কাউন্সিল নিয়ন্ত্রণ করবে, কে মেডিকেল কাউন্সিলের ভোট লুট করে ক্ষমতায় আসবে, এবং যা এসেছে, হ্যাঁ, মেডিকেল কাউন্সিলের ক্ষমতায় যারা ছিলেন বা আছেন তারা তো ভোট লুট করে এসেছে, সন্দেহ নেই। সেজন্য তাদের মধ্যে ঝগড়া হবে কিছুদিন। স্যার, এবার আমি আসবো কুণাল ঘোষের প্রসঙ্গে, কারণ এটাও প্রত্যেকে জানেন, নতুন করে বারবার করে ওনার সম্পর্কে বলার কিছু নেই। উনি নিত্য নতুন খবর তৈরি করেন, কিন্তু আপনার বিরুদ্ধে ওনার অভিযোগ হচ্ছে যে আপনি মেধার কথা বলেছেন বঞ্চিতদের কাছে গিয়ে, আবার আপনার জন্যই চাকরি গিয়েছে অমানবিক, আপনি উনুন কেড়ে নিয়েছেন, আগুন নিভিয়ে দিয়েছেন ইত্যাদি নানা রকমের বক্তব্য। আপনার বক্তব্য আমি নেব। দেখুন, আমি খুব কড়া কথা বলি না, তবু বলে এই মূর্খের কথার জবাব দেওয়াটা বোধ আরেকটা মূর্খামি। তবু আপনার জিজ্ঞাসা করে বলছি, হ্যাঁ, আমি যারা চাকরি প্রার্থী তাদের বিক্ষোভ জমায়েতে গিয়েছিলাম, আবারও যাব। তখনও গিয়েছিলাম তাদের কাছে কথা বলতে যে স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিয়োগের জন্য আপনারা লড়াই করুন, আমি সঙ্গে আছি। আজও সে কথা বলছি, আগামী দিনেও সে কথা বলবো। কিন্তু ওরা কিছু এইরকম আন্দোলনরতদের দুর্নীতিগ্রস্ত করবার জন্য, বিপথে পরিচালিত করবার জন্য তথাকথিত সুপার নিউমারি পোস্ট তৈরি করলেন। এটার বৈধতা নিয়ে এখন আদালতে বিচার হচ্ছে। একটা অবৈধ পথে ক্ষমতা প্রয়োগ করে আন্দোলনকে বিপথে পরিচালিত করবার জন্য তাদের দুর্নীতিগ্রস্ত করে দেওয়ার যে চক্রান্ত যেটা কুণালবাবুরা করছেন, সেটা ওদের বিপদ, আমার বিপদ। মানে এই কথা কি আমি আমার চ্যানেলের একদম আপনার পারমিশন নিয়ে, কনসেন্ট নিয়ে প্রচার করতে পারি যে বৈধ কিন্তু দুর্নীতির শিকার যারা যোগ্যতা সম্পন্ন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার শিকার, সেই সমস্ত মেধাবী পরীক্ষার্থীদের প্রতি সমব্যথী সহানুভূতি সম্পন্ন বিকাশ ভট্টাচার্য? নিঃসন্দেহে। সেই জন্য আমি তার প্রথম দিন থেকে বলছি যে লড়াইটা আপনারা করুন দুর্নীতির বিরুদ্ধে, লড়াইটাকে সংঘবদ্ধ করুন। যোগ্য অযোগ্য বলে আপনাদের দাগিয়ে দেওয়া হচ্ছে, আপনারা সকলেই যোগ্য, এখানে শুধু মেধার পার্থক্য। সবাই যোগ্য বলেই তো দুর্নীতিগ্রস্ত, এবং সেই দুর্নীতিগ্রস্ত যারা, তারা শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে এই অপকর্মটা করেছেন। আপনারা অনেকে জানতেন, জেনে নীরব থেকেছেন, অনেকে হয়তো জানতেন না, তার শিকার আপনারা হয়েছেন। সুতরাং আপনাদের লক্ষ্যবস্তু হওয়া উচিত ছিল যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো। সেটা না করলে পরে শুধুমাত্র এইটাই তো নয়, আগামী প্রজন্ম কি হবে? স্যার, আমার একেবারে শেষ দুটো প্রশ্ন, আপনি একটু স্পেসিফিক্যালি দর্শককে বলুন যে কারা তাহলে আজকে অন্তত কোর্টের যা রায় হলো, হায়ার কোর্টে যাওয়ার তো প্রভিশন আছে, কারা এলিজিবল? আমার যেটা সওয়াল ছিল সেই সওয়ালটা গ্রহণ করা হয়েছে আপাতভাবে, যে 2016-র যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই নতুন করে পরীক্ষা দিতে পারবেন, যারা সরাসরি দুর্নীতি করেছেন তারা বাদ। আচ্ছা, এবং এদের সঙ্গে নতুন আউটসাইডার কেউ পারবে? সেটা আমার সওয়াল ছিল। অর্ধেকটা আদালত গ্রহণ করেছে, অর্ধেকটা গ্রহণ করে নিষ্ঠের জন্য পরবর্তী ভাবা হবে। আচ্ছা, যে নতুন শূন্য পদ তৈরি করে তাকে এখানে যুক্ত করে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটাও সংবিধান বিরোধী। তো সেটা আগামী দিনে বিচার হচ্ছে। আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা জানতে পারছি আজকে আমাদের সূত্রে এবং বেশ কিছু মেইনস্ট্রিম মিডিয়াতেও অলরেডি মানুষ দেখেছেন। আমার আপনার কাছে প্রশ্ন যে কসবার ঘটনার দিন, সাউথ কলকাতা ল কলেজের ঘটনার দিন, ভাইস প্রিন্সিপালের উপস্থিতি নিয়ে, কারণ তিনি তার উপস্থিতির টেনিওর নিয়ে হয় হতে পারে যে প্রায় 12 ঘন্টা তিনি কলেজে উপস্থিত ছিলেন নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, অথবা ছিলেনই না, কারণ তার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তার সময় AM বা PM ইত্যাদি কিছু লেখা নেই। কিন্তু ধারণা করে নেওয়া যেতে পারে যে যেহেতু ডে কলেজ, তিনি 9:50 লেখা আছে অ্যাটেন্ডেন্স অ্যারাইভাল, সেক্ষেত্রে 9:50 সকালে তিনি এসছেন এবং 9:50-এই তো বেরিয়ে যেতে পারেন না, 9:50 ডিপারচার দেওয়া আছে। তাহলে কি উনি 12 ঘন্টা কলেজে ছিলেন? কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে? এটা আমি কাগজপত্র নথি না দেখে বলতে পারবো না।
তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিভিন্ন কলেজের যারা দায়িত্বপ্রাপ্ত, আমার প্রশ্ন হচ্ছে এটা কি প্রাতিষ্ঠানিক কোনো ঘটনা? হ্যাঁ বলছি তো, যারা বিভিন্ন কলেজের দায়িত্বপ্রাপ্ত, যারা স্বাধীনভাবে কাজ করেন, তারা তৃণমূল কংগ্রেসের লোকেদের হাতে লাঞ্ছিত হন। সেটা আমরা রায়গঞ্জেও দেখেছি, এবং সেদিনও দেখলাম একজন অধ্যক্ষ তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা করেছে। কোথায়? নদিয়াতেই কোথায় রিজাইন করবেন বলেছেন। হ্যাঁ। এবং যারা শুধুমাত্র নিজের পারিবারিক নিরাপত্তার কথা ভেবে মাথা নিচু করে থাকেন, তারা পরিকল্পিতভাবে না হোক বুঝে বা না বুঝে এই দুর্নীতির শরিক হয়ে যাচ্ছেন, এই অপকর্মের শরিক হয়ে যাচ্ছেন। একজন অধ্যক্ষ বা একজন উপাধ্যক্ষ, তার অনেক বড় দায়িত্ব থাকে। তিনি যদি চোখ বুজে থাকেন, কি করব, ভয়ে আমাকে বার করবে ইত্যাদি হয়েছে তৃণমূল আমলে। আমি জানি বহু অধ্যক্ষকে জোর করে রেজিগনেশন করানো হয়েছে, বহু কলেজের নির্বাচিত সম্পাদককে জোর করে বাধ্যতামূলকভাবে তাকে পদত্যাগ করানো হয়েছে। আমি একজনের নাম বলতে পারি, তিনি আমার কাছে বলেছিলেন পরবর্তী, অরপ্রসাদ সমাদ্দার। আচ্ছা। তিনি একটি কলেজের বোধহয় সেক্রেটারি ছিলেন, কুন্ডালে গিয়ে তাকে জোর করে রেজিগনেশন দিয়ে দিন, তার নাম তাকে লাঞ্ছনার মুখোমুখি হতে হবে। দেখলেন তো একজন বৃদ্ধ মানুষ, তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান মহিলা কি নির্লজ্জভাবে রাস্তায় মারধর করলেন। অর্থাৎ ওরা এই ধরনের ব্যক্তিগত স্তরে একটা মানুষকে লাঞ্ছিত করার যে ঝোঁক এবং আতঙ্কিত করার, সেই ঝোঁকের ফলেই বহু কলেজের অধ্যক্ষরা নীরবে সব মেনে নেন, প্রতিবাদ করার মতো সাহস দেখাতে পারেন না। আর যারা সাহস দেখান, তারা নির্মম বাধার মুখে দাঁড়িয়ে সাহস দেখান, তাদের প্রতি আমার সেলাম। আমরা এতক্ষণ কথা বললাম খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বললাম। এই সময় পশ্চিমবাংলার বিরোধী রাজনীতির অধিকাংশ পরিসরটি যার দখলে, গোটা মাঠ জুড়ে খেলছেন, স্ট্রাইকার পজিশনে খেলছেন, গোল সামলাচ্ছেন তার দলের হয়ে, এবং একাধিকবার বিরোধী বক্সে বল নিয়ে চলে যাচ্ছেন, গোল করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের